রিতমায়ার প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫৯। রিত ফিরেছে? না ম্যাডাম। ঘাড় ঘুরিয়ে এক পলক ড্রয়িং রুমের বড় ঘড়িটার সময় দেখে নিল সুফিয়া খান। রাত প্রায় ১২টার গড়ে। মায়ের খোঁজ এখনো পায়নি নাকি? ওনার জানা মতে রিত তার বউকে আনতে গিয়েছিল আশুগঞ্জ। বিকেল থেকে এতটা সময় লাগবে দুজনের ফিরতে, নাকি কোনো সমস্যা হলো? কফি দাও। জি ম্যাডাম। সার্ভেন্ট সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। চিন্তিত সুফিয়া খান গম্ভীর মুখে সোফার দিকে এগিয়ে গেল। হাতের মুঠোফোনটা হৃদকে কল লাগালো। ওপাশ থেকে হৃদের ফোন বন্ধ বলাতে চিন্তিত ভঙ্গিতে আবারও দেয়াল গড়িটার দিকে সময় দেখে নিল। হৃদের কল কেটে মুহূর্তে কল মেলালো আসিফকে। পরপর বেশ কয়েকবার কল দেওয়ার পরও যখন আসিফের কলটা রিসিভ হলো না, তাতে মুহূর্তে কপাল কুঁচকে আসে সুফিয়া খানের। ওনার ছেলের শরীর ভালো না। অসুস্থ শরীর নিয়ে তেরামি করে কাল রাতের ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিল রিত। সকালে এয়ারপোর্টে ল্যান্ড করেই নাকি বউয়ের খোঁজে সারাদিন পার করলো সে। অবশ্য উনিও সারাদিন হৃদের খবর নিতে পারেননি, কারণ ওনার ফ্লাইট ছিল আজ। তাই ছেলের খবর নিতে হয়েছিল বাংলাদেশে ফিরে। তিনি নিজের বাসায় না গিয়ে হৃদের বাসায় উঠেছেন, কিন্তু এখানে এসে জানতে পারেন হৃদ নাকি সকাল থেকে মায়ের খোঁজ করে সন্ধ্যার দিকে লুক নিয়ে বেরিয়ে যায় মায়াকে আনতে। ছেলের বউকে নিয়ে বাড়ি ফিরবে, সেটা ভালো কথা, কিন্তু কেউ ওনার ফোন ধরছে না কেন? সুফিয়া খান চিন্তিত ভঙ্গিতে সোফায় বসলো। হাতের ফোনটা টি টেবিলের উপর রেখে বসতে কয়েক মিনিটের মধ্যেই সার্ভেন্ট কফি দিয়ে গেল। তাদের চুমুক বসান তিনি। আপাতত কয়েকদিন তিনি হৃদের সঙ্গে থাকবে এই বাড়িতে। যতদিন হৃদের মেডিসিন চলবে ততদিন এখান থেকেই তিনি কোর্টে যাবেন। তাছাড়া ওনার একটা গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রামে যাওয়া দরকার। কিছু হিসাব নিকাশ বাকি আছে এখনো কারো সাথে। সুফিয়া খানের মনস্তান্ত্রিক ভাবনার মাঝেই তপ্ত আগুনের মতো ধাউ ধাউ করে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ। কোনো দিকে না তাকিয়ে চোয়াল শক্ত করে অগ্নিশিখার নেই চলে যেতে দেখে সুফিয়া খানের চোখে পড়ল হৃদকে। তিনি হাতের কপিটা রাখতে রাখতে তৎক্ষণাৎ হৃদের পিছনে তাকালো মায়ের সন্ধানে, কিন্তু আশেপাশে মায়াকে কোথাও দেখতে না পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে হৃদের পিছন ডেকে মায়ের সন্ধান করে বলল, তুই একা কেন? মায়া কোথায় হৃদ? মায়ার নামটা কানে যেতেই হৃদ দু সেকেন্ডের জন্য থেমে গেল। দুহাত মুষ্টিবদ্ধ করে আবারও চলে যেতে নিলে একইভাবে হৃদের পেছন ডাকলো সুফিয়া খান। হৃদ, তোমাকে কিছু বলছি আমি। একা কেন তুমি? মায়া কই? মায়ের কথায় হিংস্রত্ব রক্তিম চোখে হৃদ ঘুরে তাকাতেই আটকে উঠল সুফিয়া খান। হৃদের চোখে মুখে শরীরে জায়গায় জায়গায় রক্তের ছিটা, কপাল ফেটে রক্ত ঝরছে। হৃদের মাথায় পরপর দুটো সার্জারি হয়েছে সবেমাত্র, বেশ কিছু অস্ত্রোপচার করা হয়েছে তাতে। এ অবস্থায় হৃদের মাথায় পুনরায় আঘাত পাওয়া মানে হৃদের কন্ডিশন খারাপের দিকে যাওয়া। আল্লাহ না করুক, যদি দ্বিতীয়বার কোনো কারণে হৃদের ব্রেনে রক্তক্ষরণ হয় তাহলে হৃদকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তিনি হৃদের সাদা পাঞ্জাবিটা রক্তের ছিটায় রক্তিম হয়ে যেতে দেখে আতঙ্কিত গলায় বললেন, তোমার এই অবস্থা কেন হৃদ? কি হয়েছে? মায়া কোথায়? সুফিয়া খানের কথা শেষ হতে না হতেই হৃদ মুহূর্তে সিঁড়ির গোড়ায় থাকা ফ্লাওয়ার পাশটা দু হাতে মাথার উপর তুলে আছাড় মারতে মারতে চিৎকার করে বলল, এই বেঈমান নারীর নাম আমার সামনে নিবা না কেউ। আই হেট হার, আই জাস্ট হেট হার। বলতে বলতে হৃদ চেদ্দে তুপে সিঁড়ির গোড়ার অপর পাশে টপটাও ছুঁড়ে মারল। মুহূর্তের মাঝে ভেঙে ছিটকে গেল ড্রয়িং রুম জুড়ে। হৃদের তুলপারে আসিফ সহ বেশ কয়েকজন দৌড়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো। সুফিয়া খান কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে। উত্তেজিত পরিস্থিতিতে তিনি হৃদের কাছে যাচ্ছে না, কারণ এই মুহূর্তে হৃদকে থামানোর চেষ্টা করা মানে রাগের বসে হৃদকে আরো হাইপার করে দেওয়া, যেটা মোটেও হৃদের জন্য ভালো হবে না। ছেলের রাগ সম্পর্কে ওনার ধারণা আছে, তবে এই পরিস্থিতিতে হৃদের রাগটা হৃদকে ক্ষতি করছে। সুফিয়া খান জায়গায় মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দৌড়ে হৃদকে আটকাতে চাইলে মুহূর্তে হাতের ইশারায় নিষেধ করেন তিনি। আসিফ কাচুমাচু করলো হৃদের তুলপার ভাঙচুর দেখে। সুফিয়া খান হৃদের দিকে তাকিয়ে উত্তেজিত গলায় আসিফকে আদেশ করে বলল, আসিফ, গাড়ি বের করো, কুইক। আসিফ দৌড়ে বাইরের দিকে যেতেই ঠিক কয়েক মিনিটের মাঝে গুছানো পরিপাটি সুন্দর ড্রয়িং রুমটাকে ভাঙে চুরে তুলপার বয়ে দিল। ফ্লোরের কাজ বাংলা টুকরোর ন্যায় হৃদের মন মস্তিষ্ক দুটোই বিখণ্ডিত হয়ে গেল। সারা রাতের ফ্লাইট, তারপরে সারাদিনের দৌড়াদৌড়ি, সন্ধ্যায় মায়ার বিয়ে নিয়ে হাঙ্গামা, আর এখনকার ভাঙচুরে দখল হৃদের শরীর আর নিতে পারল না। নিস্তেজ শরীরে কেমন দুর্বল হয়ে পড়ল। সারাদিন পেটে কিছুই পড়েনি, সেই সাথে চিকিৎসারত মেডিসিনও নেওয়া হলো না। অস্থির উত্তেজিত হৃদের কান নাক বেয়ে রক্ত ঝরল। চোখের পাতা বুঝে আসলে সে শক্তি খাটিয়ে ভাঙচুর করতে চাইল। সুফিয়া খান দৌড়ে হৃদকে ঝাপটে ধরেন। মায়ের বক্ষ পেয়ে হৃদের হাতের লাঠিটা ফ্লোরে গড়িয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে মাথা রেখে সুফিয়া খানের কাঁধে লুটিয়ে পড়তে পড়তে বিড়বিড় করে বলল, হৃদ তো আমার ছিল আম্মু, তাহলে অন্য কারো কেন হলো? আই হেট হার, আই হেট হার। আমি ওকে আর চাই না, চাই না।
হৃদের গড়িয়ে পড়া নাকের রক্তে সুফিয়া খান কাঁধ বেজে উঠল। হৃদের শক্তপোক্ত শরীরের ভার সুফিয়া খানের উপর ছেড়ে দিতেই তিনি হৃদকে সামলাতে হিমশিম খেলো। তাল সামলাতে না পেরে হৃদকে নিয়ে ফ্লোরে কাচের উপর পড়তে নিলেই বাসার সার্ভেন্টরা দৌড়ে এসে এলোমেলোভাবে হৃদসহ সুফিয়া খানকে ধরল। দুহাতে তখনও হৃদকে ঝাপটে জড়িয়ে সুফিয়া খান বুঝতে পারেন ছেলের মন ভালো নেই, কিছু একটা হয়েছে যার জন্য ওনার শক্তপোক্ত ছেলেটাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। ওনার শক্ত চেহারা আবারও অস্ত্র জড়ালো। হৃদকে দরাদরি করে রাতের আধারে তৎক্ষণাৎ নেওয়া হলো হসপিটালে। হৃদকে আইসিইউতে রেখে অক্সিজেন মাস্ক পরালো। ইউরোপিয়ান ডক্টরদের সাথে কনফারেন্স কলে ট্রিটমেন্ট দিল। টানা ৪৫ দিন পর কোমা থেকে ফেরার পর হৃদের জ্ঞান ফিরেছিল সবেমাত্র ৩ দিন আগে। এই অবস্থায় হৃদ মানসিক চাপ নেওয়া মানে নিজের জীবনে ঝুঁকি বাড়িয়ে দেওয়া। ডাক্তার হৃদয় ব্রেন শান্ত রাখার জন্যই ঘুমের ইঞ্জেকশন পুশ করলো। ডক্টররা সুফিয়া খানকে জানায় হৃদকে কয়েকদিন ঘুমের মধ্যে রাখতে হবে, তাতে হৃদের মস্তিষ্ক শান্ত থাকবে, নয়তো পেশেন্টের অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। সুফিয়া খান নীরব সম্মতিতে ডক্টরের কথা মেনে নেন। উনি ছেলে ভালো চাই, ওনার ছেলেকে সুস্থ হোক, তাতেই হবে। হৃদের আইসিইউর বাইরে চেয়ারে মাথা ঝুঁকে বসেছিলেন সুফিয়া খান। রাত তখন ১:৩০ করে। আসিফ নিজের হাতের ফোনটা সুফিয়া খানের দিকে এগিয়ে দিতেই মাথা তুলে তাকান তিনি। ফোনের দিকে তাকাতেই আসিফ ছোট্ট গলায় বলল, গুলিস্তান থানার ওসি ফোন করেছে ম্যাডাম। অসময়ে পুলিশের চক্রে বিরক্তি প্রকাশ করে সুফিয়া খান বিরক্তি গলায় বলল, কি চাই? সুফিয়া খানের বিরক্তি কাচুমাচু করেন আসিফ। হৃদের মা সঙ্গে তার কমই উঠা বসা। কেমন রাগী আর জেদ্দি মানুষ এই মহিলা, দৃষ্টি কেমন বাজ পাখির নেই, কথা বলেও কেমন তীক্ষ্ণ। আপনার সাথে কথা বলতে চাই, জরুরি ছিল একটু। বিরক্তিতে তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খানের, নট নাও, পরে কথা বলবো, রেখে দাও। আসিফ সুফিয়া খানকে পুনরায় ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, একটা ঝামেলা হয়েছে ম্যাডাম, হৃদবাইয়ের নামে কেস ফাইল হয়েছে 3টা। ওসি বলছে নারী নির্যাতন মামলা, গাড়ি ভাঙচুর, 10 লাখ টাকার গহনাপাতি চুরি নিয়ে মোট 60 লাখ টাকার মামলা করেছে, সাথে মার্ডার কেসও আছে একটা। 3টা মামলা নাকি আশুগঞ্জ থানা থেকে গুলশান থানায় ট্রান্সফার হয়েছে এই রাতে। সেজন্য ওসি সাহেব আমাদের কল করে বিষয়টা জানাচ্ছেন। হৃদবাই তো অসুস্থ, আপনি যদি দেখতেন বিষয়টা। আসিফের কথায় কেমন তেতে উঠল সুফিয়া খান। একটার পর একটা ঝামেলা ওনার ছেলের পিছনে ছাড়ছেই না, ওনার ছেলেটাকে সুস্থ হতে দিচ্ছে না, এখন আবার উটকো ঝামেলা। শালার বেড়ারা মরার আগে জায়গা পেল না, ভাবছিলাম হাত নষ্ট করব না, আমার মাঠে না নামাইলে কারো শান্তি নাই, দে ফোন দে। কথাগুলো বলতে বলতে আসিফের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নেওয়ার মতো কান্নে তুলল তিনি। থানার ওসিকে কিছু বলতে না দিয়ে সুফিয়া খান বললেন, শুনেন ওসি সাহেব, আপনার সাথে হৃদ খান নামের কোনো মামলা আসে নাই এখন পর্যন্ত। বাকিটা কি করতে হবে সেটা আপনি ভালো জানেন, বুদ্ধিমান লোকে কিছু বলতে হয় না আশা করছি। ফোনের ওপাশ থেকে ওসি সাহেব ঘমঘমে উত্তরে বলল, জি মিসেস খান, বুঝতে পেরেছি, কিন্তু বলতে হবে না, কিছু বলতে হবে না। আসলে আপনি না বললেও আমরা এই মামলাগুলো হাতে নিতাম না। দোয়া করবেন, তাতেই হবে। হৃদ খানকে সালাম দিবেন আমার, রাখছি। কল কেটে যাওয়ার আগেই সুফিয়া খান ওসির উদ্দেশ্যে বললেন, শুনেন ওসি সাহেব, শুনেন ওসি সাহেব, ফোন রাখতে হবে না আপনার, কাজ শেষ হয়নি। আসলে আমার ছেলেটা একটু অসুস্থ, আর অসুস্থ ছেলেটা আমার ইমোশন। এখন কেউ যদি আমার ইমোশন নিয়ে টানাটানি করে তাহলে সেটা আমার মোটেও ভালো লাগবে না। আপনি এক কাজ করেন, আশুগঞ্জ থানার নাম্বারটা আমাকে সেন্ড করেন, সেই সাথে থানার ফোন করে জানাবেন মামলা দায়ী করার বাদী জনাব জামাল শৌকত চেয়ারম্যান একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাকে যেন থানায় আটকে রাখা হয়। আসলে আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, বুঝেছেন? সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ সম্মতি জানায় ফোনের ওপাশে থাকা থানার ওসি। জি ম্যাডাম, হয়ে যাবে, ধন্যবাদ ওসি, তবে আপনার খেয়াল রাখা হবে, চিন্তা করবেন না, আমার লোক যাবে আপনার খেদমতে। ওপাশে ওসি সাহেব খুশিতে উৎফুল্লতা দেখিয়ে বললেন, আপনার দোয়ায় আছি ম্যাডাম। কল কেটে যেতেই আসিফের হাতে ফোনটা তুলে দিয়ে সুফিয়া খান কপাল কুঁচকে তাকান আসিফের দিকে, কিছু একটা ভেবে বললেন, তুই আমার সাথে যাবি নাকি হাসপাতালে থাকবি হৃদের সঙ্গে, কোনটা? আসিফ সুফিয়া খানের কথায় দিমনা করে বলল, আমি আপনার সাথে যাই ম্যাডাম। রাদীপ ভাই তো বলছেন তিনি আসছে হৃদ ভাইয়ের সঙ্গে রাত্রে থাকতে এখানে, আপনার হয়তো আমাকে প্রয়োজন পড়তে পারে। সুফিয়া খান হাতের ফোনটা আসিফকে দিয়ে বলল, তোর আরো বড় হতে হবে আসিফ, অল্প ব্রেনে হৃদকে কিভাবে হ্যান্ডেল করিস। যাই হোক, তোর প্রয়োজন আপাতত আমার ছেলে অবধি থাকা, সকালে দেখা হবে, খেয়াল রাখিস, আসছি। সুফিয়া খানকে হসপিটালের করিডোর ধরে চলে যেতে দেখে আসিফ সেদিকে কেমন হতভম্ব হয়ে তাকালো। হৃদ ভাইয়ের মা তার কাছে সাধারণ কোনো রানীময় হয় না, ওনার চালচলন, কথাবার্তা, শান্ত মস্তিষ্কের ডিসিশন যে কোনো মানুষকে মেরে ফেলার ক্ষমতাও রাখেন তিনি। ছেলের নামে মামলাগুলো কেমন মুহূর্তে দামাচাপা দিয়ে দিল তিনি, উল্টো মামলা দায়ী করা বাদী চেয়ারম্যানকেও ফাঁসিয়ে দিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বলে। এরা ছেলে
মা ছেলে পারে না এমন কোনো কাজই নেই। এদের পিছনে থেকে মাঝে মধ্যে আসিফের রুহু কেঁপে ওঠে এদের কর্মকাণ্ডে। আল্লাহ জানে এবার চেয়ারম্যানের পরিবার কি হয়। সুফিয়া খান আশুগঞ্জ যাওয়া মানে চেয়ারম্যান পরিবারের কপালে শরীর লটকানো। রাত 3:30টার ঘরে অন্ধকার রাতে সাদা গাড়িটি এসে থামলো আশুগঞ্জ থানার সামনে। তাড়াহুড়ায় ড্রাইভার গাড়ি থেকে নেমে পিছনের দরজা টেনে ধরতে গাড়ি থেকে বের হন পরিবারটি সুন্দর সুফিয়া খান। বয়স্ক ড্রাইভারের হাইটে সুফিয়া খানকে লম্বা দেখালো। তিনি আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোজা হাঁটলো থানার ভিতরের দিকে। ড্রাইভার শব্দ করে গাড়ির দরজা আটকাতেই সুফিয়া খানের পেছন পেছন আরো দুজন লোক হাঁটলো সেদিকে। একজন সুফিয়া খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারেক, বয়সটিদের পাশাপাশি হবে, তবে হালকা পাতলা ছেলেটি খুবই মেধাবী। প্রফেশনাল উকিল হলেও গোপনে সে একজন দক্ষ হ্যাকার। হাতে চালানের পারে না এমন কোনো কাজ নেই। তারেক নামক ছেলেটিকে আপাতত সবাই সুফিয়া খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই চেনে সবাই। এই মুহূর্তে চোখে মোটা চশমা পরে হাতে মোটা ফাইলগুলো নিয়ে সেও সুফিয়া খানের পেছন পেছন যাচ্ছে পুলিশ স্টেশনের ভেতর। অপর পাশে আর্মির মেজর নোয়াজ হাসান। মধ্যরাতে 3জন পুলিশ স্টেশনে প্রবেশ করতেই থানার পুলিশ এগিয়ে আসেন সেদিকে। সুফিয়া খানের সঙ্গে কৌশলাতি বিনিময় করার মাঝে সুফিয়া খানের চোখে পড়েন চেয়ারে বসা চেয়ারম্যান সাহেবকে। সুফিয়া খান সবাইকে এড়িয়ে সেদিকে এগিয়ে যান। পাশের চেয়ারটা টেনে জামাল সাহেবের মুখোমুখি বসতে বসতে হেয়ালি করে বলেন, আরে চেয়ারম্যান সাহেব যে, কেমন আছেন আপনি? আপনার টানে আশুগঞ্জ সবজি তুলে আসলাম। তা ভালো আছেন আপনি? সব ঠিকঠাক? সুফিয়া খানের হেয়ালি কথায় কেমন তেতে উঠল জামাল সাহেব। তিনি এসেছিলেন ওনার ছেলে আর ছেলের বউকে মারার দায়ে মামলা করতে, কিন্তু এখানে আসার পর উল্টো ওনাকে আটকে রেখেছে ক্রিমিনাল বলে। উনি বুঝতে পারছে এই মহিলার কথায় ওনাকে আরো ওনার লোক এত রাত অবধি থানায় আটকে রাখা হয়েছে। ওইদিকে ওনার অসুস্থ ছেলেটা জীবন মৃত্যুর মুখে লড়াই করছে, উনি সেখানেও যেতে পারছে না এই মহিলার জন্য। আর এখানে এসে এই মহিলা ওনার সাথে হেয়ালি করছে। জামাল সাহেব তেতে উঠে বললেন, আমাকে আটকে রাখছেন কেন? আমাকে আটকে রাখলে ভেবেছেন আমি ভয় পাবো? আপনার গুন্ডা ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। জামাল সাহেবের কথায় সুফিয়া গা হেলে চেয়ারে বসতে বসতে পায়ের উপর পা তুলে বলল, হেয়ালি করে বলল, কি চেয়ারম্যান সাহেব, এটা কেমন কথা? আমি আপনার সাথে কথা বলছি আর আপনি আমার ছেলেকে টানছেন। দিস ইজ নট ডান। মা এসেছে, তার সাথে কথা বলুন না। শুধু শুধু এসবে ছেলেকে কেন টানছেন? সুফিয়া খানের হেয়ালি কথাগুলো যেন জামাল সাহেবকে উত্তেজিত করছে বারবার। তিনি রেগে চিল্লিয়ে বললেন, কারণ আপনার ছেলে একটা গুন্ডা সন্ত্রাসী, তাই। সুফিয়া খান আগের নেই হেয়ালি করে বলল, আপনি আমার ছেলের বউকে নিজের ছেলের বউ করে নিয়ে যাবেন আর আমার ছেলে গুন্ডামি করলেই দোষ? ধরেন আপনার বউকে যদি আমার স্বামী বিয়ে করতে চাই, তাহলে আপনি কি করবেন? আপনার সুফিয়া খানের কথা শেষ করার আগেই জামাল সাহেব যেতে চিৎকার করে বলল, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। জামাল সাহেবকে উত্তেজিত হয়ে যেতে দেখে দারুণ হাসল সুফিয়া খান। হিয়ালি করে বলল, আপনার বুড়ো রক্ত এত গরম হলে আমার ছেলের জোয়ান রক্ত কতটা গরম হওয়ার দরকার চেয়ারম্যান সাহেব? আপনি বুইড়া বয়সে বউর ভাগ বসাতে চান না, তাহলে আমার জোয়ান ছেলে কেমনে পারবে? আচ্ছা ধরেন আপনার ভালো ছেলেটা যদি হঠাৎ করে হসপিটাল থেকে গায়েব হয়ে যায়, তাহলে এত ভালো মানুষই দিয়ে কি করবেন? শোনেন চেয়ারম্যান সাহেব, জীবনে কিছু সময় গুন্ডা হওয়া খারাপ কিছু না। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। বারবার রিপিট করব না, কিন্তু একবারই মনোযোগ দিবেন, কেমন? সুফিয়া খানকে শেষ করতে না দিয়ে থানার মধ্যে চিল্লাচিল্লি শুরু করলো জামাল চেয়ারম্যান। তিনি টাকার দাপট দেখাতে লাগলো সুফিয়া খানের সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে শান্ত থাকলেন সুফিয়া খান। চেয়ারম্যান সাহেবকে বলতে লাগলেন, আপনাদের মতো মানুষদের আমার চেনা আছে। 12 বছর ধরে চেয়ারম্যান করছি আমি। আপনাদের মতো 2-4টি টাকাওয়ালা মানুষকে উড়াই দেবার মতো ক্ষমতা আমিও রাখি। মেয়ে মানুষের মতো থাকেন, অযথা একটা পুরুষের সাথে কোলাতে পারবেন না। আপনার ছেলেকে তো আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। চেয়ারম্যান সাহেবের কথায় তিনি কেমন সুন্দর হাসলো, যেন মজার কিছু শুনতে পেয়েছে তিনি। পা নামিয়ে তিনি কনস্টেবল এগিয়ে দেওয়া চা কাপটি হাতে তুলতে তুলতে বলল, আপনি আমার ছেলেকে জেলের ভাত খাওয়াবেন ভালো কথা, কিন্তু তার জন্য তো আপনাকে আগে একটা কেস ফাইল করতে হবে। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি কেস আপনি কোনো কেস না করে কাউকে জেলের ভাত খাওয়াতে পারবেন না, এটা আইনে নেই। তাছাড়া আপনাকে তো থানায় আটকে রাখা হয়েছে ড্রাগ মামলার দায়ে। আপনি নাকি নারী পাচার করেন, দেশের নাবালক স্টুডেন্টদের হাতে ড্রাগ সাপ্লাই করেন। আপনার আর আপনার ছেলের নামে নাকি 156টি অ্যাটেম্পটি মার্ডার কেস ফাইলে পাওয়া গেছে। শুনলাম আপনি নাকি এলাকার দুর্নীতি করে চেয়ারম্যান হয়েছেন। সত্যি? আপনাকে এত ভালো মানুষ মনে করেছিলাম, আপনি অথচ শেষ পর্যন্ত আপনার ছেলে সন্ত্রাসী গাফফারদার বের হলেন। এই করে বেড়ান বুঝি এলাকায়? ছোট বড় 156টা মামলা ফাইল খুঁজে পাওয়া গেছে আপনাদের নামে, সব ফ্লেভারের মামলাই আছে দেখি। ছি ছি, এসব করে বেড়ান আপনারা?
সুফিয়া খানের কথায় কেমন হতভম্ব আর হতবাক হয়ে যায় জামাল সাহেব। ওনার জীবনে কোনো মামলা নেই, ওনার পরিবার যথেষ্ট ভালো আর রক্ষণশীল পরিবার, যেখানে এতগুলো মামলা আসবে কোথা থেকে। জামাল সাহেব বুঝতে দেরি নেই এসব সুফিয়া খানের কারসাজি। তিনি রেগেমেগে চেয়ারে বসা অবস্থায় টেবিলে থাপ্পড় দিয়ে চেতে উঠে বলল, আপনি মিথ্যা মামলার কাহিনী সাজাচ্ছেন আমার পরিবারের নামে। মনে করেছেন আমি ভয় পাবো আপনার কথায়? আপনারা যা খুশি করেন, আমি ওর শেষ দিকে ছাড়বো। চেয়ারম্যান সাহেবের কথায় হাতের কাপে চুমুক দিতে দিতে আবারও আগের নেই সুফিয়া খান বলল, আপনার এই মনে হলো আমি আপনাকে মিথ্যা বলবো? আমাকে আপনার এত ছোট মস্তিষ্কের মনে হয়? তারেক, চেয়ারম্যান সাহেবকে ওনার বিরুদ্ধে মামলার অভিযোগগুলো কাগজ দেখাতো। কথাগুলো বলতে বলতে তৎক্ষণাৎ তারেক নামক ছেলেটি হাতের ফাইল থেকে কিছু কাগজ বের করে সামনে রাখলে সেগুলো হাতে নেই চেয়ারম্যান সাহেব। সাজানো গুছানো প্রত্যেকটা মামলায় উনার আর উনার ছেলের বিরুদ্ধে করা। ধপধপ করা জ্বলতে থাকা চেয়ারম্যান সাহেব হঠাৎ কেমন ভয়ে চুপ হয়ে যায়। সুফিয়া খান সেদিকে তাকিয়ে হাতের চাটা টেবিলের উপর রাখতে রাখতে চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলল, শুনেন চেয়ারম্যান সাহেব, এলাকার চেয়ারম্যানই করেছেন তো মানুষের সেবা পর্যন্ত সীমাবদ্ধ থাকুন। শুধু শুধু আমার ছেলে পর্যন্ত কি টানছেন? আমার ছেলে আপনার বাজেটের বাইরে। ছেলেটা অসুস্থ বলে মা এসেছে। ভাবুন, মা যদি এতটুকু পর্যন্ত আসে তাহলে ছেলের বাবাও তো আসবে, তাই না? আপনি আমাকে সামাল দিতে পারেন না, বাবা ছেলে অবধি যাবেন তো দূর, আমি যাওয়ার পর আমার স্বামী আসবে, আপনি এত চাপ নিতে পারবেন না। সেজন্যই বলছি আমাদের থেকে দূরে থাকুন। শুনেন চেয়ারম্যান সাহেব, ছোট মানুষের উপর ক্ষমতার প্রভাব দেখানোটা আমার পছন্দ না। ক্ষমতার খেলা জমে সমানে সমানে, তারপরও আপনার ভালোর জন্য একটা ডেমো দেই। আপনি আমার ছেলের নামে মামলা দিলে আমি আপনাকে রোজ একটা করে নতুন নতুন মামলা ঠুকবো। আপনার হিসাবের খাতা ভুল হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আমার মামলা করা শেষ হবে না। আপনি যদি মনে করেন পালিয়ে বাঁচবেন, তাহলে বলে রাখি আপনি আর আপনার ছেলে দুটাকেই মোস্ট ওয়ান্টেড আসামি বানিয়ে পেপার ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায় অভিযোগ দেওয়া হবে। এরপরও যদি মনে করেন আপনারা দেশ ছেড়ে পালাবে, তাহলে বলে রাখি এয়ারপোর্টে আমার বাপের রাজত্ব চলে, আপনাদের পালানোর পথ বন্ধ। ছেলে আমেরিকার ভিসা দিয়ে কি করবেন যদি ছেলেটাই না বাঁচে? আপনার ছেলেটা অনেকদিন অসুস্থতার পর বাংলাদেশে ফিরেছে বউয়ের টানে। সেই বউকেই নাকি আপনার ছেলে বিয়ে করে নিল। স্বামী জীবিত অবস্থায় বউয়ের দ্বিতীয় বিয়ে করা জায়েজ না, আইনগত দিক থেকে অপরাধ। আপনি কয়টা মামলা সামলাবেন? কার কার কাছে যাবেন? আপনি যার কাছেই যান না কেন আমার লোকই হবে। তারপরও আপনার সন্তানের জন্য চেষ্টা করে দেখতে পারেন। তারপরও একটু চোখ ঘুরিয়ে দেখেন, আপনার এলাকা, আপনার থানা, আপনার পুলিশের সামনে বসে যদি আপনাকে পিষে ফেলার ক্ষমতা রাখি, তাহলে ভাবুন এরপর যদি আপনি আমার ছেলের পিছনে লাগেন তাহলে কি করব? দীর্ঘ কথা বলে সুফিয়া খান থামেন। চেয়ারম্যান সাহেবের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে এই শীতের রাতেও। সুফিয়া খান টেবিলে থাকা পানির গ্লাসটা জামাল সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বললেন, দেখেন চেয়ারম্যান সাহেব, আমি এই পলিটিক্স খেলতে চাই না। আমার সন্তানের জন্য নামতে হয়েছে এই মাঠে। আসলে আমার মুখ থেকে ব্রেন চলে বেশি, সেজন্য এসব নোংরামি হাত নষ্ট করতে চাইনি বলে অনেক বছর আগেই নিজের ব্রেন খরচ করা ছেড়ে দিয়েছিলাম। আসলে আমি বিশ্বাস করি যেখানে মন ইনভেস্ট হয় না সেখানে ব্রেনও ইউজ করা চলে না। সেজন্য আপনাকেও বলছি, এরপরে যদি আপনার মনে হয় আপনি আপনার ছেলেকে টানবেন, আমার ছেলেকে টানবেন, তাহলে আমি আপনার বংশ ধরে টানবো। আশা করছি আপনি এবার বুঝতে পেরেছেন। এবার বাসায় যান, নিজের ছেলের যত্ন নিন, ভালো থাকুন, যান। কথাগুলো বলতে বলতে সুফিয়া খান উঠে দাঁড়ান। ওনার আশুগঞ্জে আরও একটা কাজ বাকি, সেটাই করতে হবে। তারপর সকাল হতে হতে আবার ছেলের কাছে ফিরতে হবে। কাল আবার একটু চট্টগ্রামে যাবে। এই মাঠ পুরাতন, কিন্তু খেলার মানুষগুলো নতুন। কেন যেন তিনি এসব মানুষের উপর ক্ষমতা দেখিয়ে মজা পাচ্ছে না, হয়তো সমানে সমানে কাউকে পাচ্ছেন না বলে। চল।